তোকে কতবার বলেছি সময় মতো আমার কাজগুলো করবি। এখন আমি অফিসে যাব, অথচ তুই আমার জন্য এখন কফি নিয়ে এসেছিস। আসলে সবার জন্য নাস্তা বানাতে গিয়ে দেরি হলো। আবার জেসিকা আপু বলল তার জন্য আলাদা করে নাস্তা বানাতে। তিনি তো তেল মশলা দেওয়া খাবার খান না। একদম আমাকে অজুহাত দিবি না। তোদের মতো মেয়েদের জন্য ছেলেরা কখনো শান্তি পায় না। কথাগুলো বলেই জাঙ্কুক ফোন নিয়ে বেরিয়ে পড়ে। তে অসহায়ের মতো জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তে আগে পরে কিছুই নেই। বিয়ের আগেও ছিল না, বিয়ের পরেও নেই। তের স্বামী জিয়ন জাঙ্কুক দেশের নামকরা একজন ব্যবসায়ী। এই জাঙ্কুকের বিয়েটা হয়েছিল একটা দুর্ঘটনায়। তেদের গ্রামেই ছিল জাঙ্কুকের একমাত্র খালা বাড়ি। জীবনে প্রথমবার জাঙ্কুক যায় সেখানে। তারপরে তার জীবনে নেমে আসে তে নামক এই রমণী। তে ছিল সেই গ্রামের। তবে তের মা মারা যাওয়ার সময় তের বাবা শহরে এসে আবার বিয়ে করে। তের দায়িত্ব নিতে নারাজ হলে জাঙ্কুকের খালা তেকে নিজের কাছে রাখেন। তারপর থেকেই তে ছিল যিশুদের সাথে। জাঙ্কুকের খালা হলো যিশু। সেদিন জাঙ্কুক গ্রামে ঘুরতে বের হয়েছিল একাই। তেও স্কুল শেষে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে পাশের গ্রামের কিছু ছেলেরা তেকে একা পেয়ে বিরক্ত করছিল। সে পথেই জাঙ্কুক যাচ্ছিল। তেকে দেখতে পেয়ে এগিয়ে আসে সাহায্য করতে, কিন্তু এটা ছিল ছেলেগুলোর ফাঁদ। তারা থেকে টেনে নিয়ে যাচ্ছিল ঝোপের দিকে, তবে জাঙ্কুক আসায় তা আর পারেনি। তাই সেই ক্ষোভে তারা নিজেদের দোষ জাঙ্কুকের ঘাড়ে চাপিয়ে দেয়। গ্রামের অবুঝ মানুষেরা ছেলেগুলোর কথা বিশ্বাস করে, কেননা তারা মনে করে শহরের মানুষ খারাপ হয়। এবার যখনই সতীটা বোঝানোর চেষ্টা করে তারা শুনেনি, বরং থেকে কিছু মহিলারা চর মেরেছিল। জাঙ্কুক মনে মনে ভীষণ রাগ হয়, তবে এখন রাগ দেখালে সব হাতের বাইরে চলে যাবে। ইতিমধ্যে এই খবর শুনে জিসিও ছুটে আসে। সে নিজেও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে, তবে কিছু করতে পারেনি। সেদিন গ্রামবাসীদের জোরাজুরিতে তে আর জাঙ্কুকের বিয়ে হয়। তবে তের জীবনে নেমে আসে এক ভয়ানক সময়। জাঙ্কুক থেকে নিজের সাথে শহরে জীবন বাড়িতে নিয়ে আসে। জীবন বাড়িতে যখন গ্রামে ঘটে যাওয়া সকল ঘটনা বলা হয়, তখন জাঙ্কুকের মতো কেউই থেকে মেনে নেয়নি। বরং থেকে জাঙ্কুকের মা জিন সকলের সামনে থাপ্পড় মেরেছিল, নানান অপমানজনক কথা বলেছিল, যাতে কোনোদিন ভুলতে পারবে না। তের মৃত মাকে নিয়েও প্রশ্ন উঠেছিল। তের সাথে এই বাড়িতে কেউই ভালোভাবে দুটো কথা বলে না। তে আসার পর বাড়ির প্রতিটা কাজের লোককে ছুটি দিয়েছে জিন। সারা বাড়ির কাজ তে একাই করে। কখনো কখনো কাজের জন্য খাবার খাওয়ার সময়ই পায় না। খাবে কি যে বাড়ির লোকেরা খেয়ে যদি থাকে তাই খায়। আর ভালো মন্দ রান্না হলে ডাল ছাড়া তের কপালে কিছু জুটেই না। তাও তের এসব আফসোস নেই, উপর আল্লাহ নিচে জমিন, তিনি সব দেখছেন। তে যে স্বামীর ঘরে ঠাঁই পেয়েছে এটাই অনেক। অতীতের কথা ভাবতে ভাবতে তে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তো চোখের পানি মুছে ড্রয়িং রুমে আসে। জিন তখন সোফায় বসা ছিল। দেখে দেখে তিনি চেতে ওঠেন। বলি কি নবাবজাদি, আপনার যে আরো কাজ পড়ে আছে সেদিকে কি খেয়াল আছে? আসলে ম্যাডাম, আমি আমি এখনই সব করে দিচ্ছি। আমার রুমে গিয়ে দেখো, কিছু জামা কাপড় আছে, সবগুলো ধুতে হবে। তার আগে কিচেনে যাও, দুপুরে রান্না বসাও, তারপর ওগুলো ধুয়ে ছাদে মেলে দিবে। খেয়াল রাখবে দামি শাড়ি নষ্ট যেন না হয়। বড় মা, ওর মতো ফকিন্নি দামি জিনিস বোঝে নাকি? জীবনে কখনো চোখে দেখেছে? তে তাদের কোনো কথার জবাব না দিয়ে তার কাজে চলে যায়। তে জড়া পানে তাকিয়ে জিন মনে মনে ভাবে, মেয়েটা কেমন মাটির তৈরি, এত এত অপমান অত্যাচার সহ্য করে এই বাড়িতে পড়ে আছে। 3 বেলা ঠিক মতো খাবারও পায় না, জিমিনের দেওয়া জামা পরে, অথচ ওর স্বামী কোটি টাকার মালিক। আমরা কি কোনো ভুল করছি? একবার মেয়েটার সাথে কথা বলা উচিত, ওদের এই পবিত্র সম্পর্কটাকে সুযোগ দেওয়া উচিত। জিন এসব কিছু ভাবছিল। এরই মধ্যে জেসিকা নিজের জন্য কফি বানিয়ে আনতে বললে তে কিছুক্ষণের মধ্যে কফি বানিয়ে আনে। জিনের জন্য চা বানিয়ে আনে। জিন অবাক হয়, তার কখন কি লাগে না লাগে সব দিকেই মেয়ের নজর আছে। জিন আজকে নিজের শরীরে জ্বর জ্বর অনুভব করছে। জিন ভেবেছে হয়তো সিজন পরিবর্তনে এমন হচ্ছে। তবে দুপুরের সময় হঠাৎ জিন খেয়াল করে তার পুরো শরীরে ঠোসার মতো উঠেছে। জিন নিজেকে আয়না দেখে আটকে ওঠে। শরীরে জ্বর বেড়েছে, আবার এসব কি উঠেছে? জিন মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে জঙ্কুক এবং তার ভাই সুগা ও তাদের বাবা নামজুন অফিস থেকে চলে আসে। আসার পথে ডাক্তারকেও আসতে বলে। আধা ঘন্টার মধ্যে তারা সবাই চলে আসে। জিনের রুমে জেসিকা ও তার মা দাঁড়িয়ে আছে। তারা জিনের কাছে যাচ্ছে না। তে আর জেমিন মিলে জিনের হাত পা মুছিয়ে দিচ্ছে। ডাক্তার জিনের চেক আপ করে অবস্থা দেখে বলে, জল বসন্ত হয়েছে, এগুলো সব তারই লক্ষণ। ডাক্তারের কথা শুনে সবাই অবাক। এখন করণীয় কি? একজনকে ওনার আশেপাশে থাকতে হবে সারাক্ষণ,
আর এতে একটু রিস্ক আছে, কারণ জল বসন্ত একটু ছোঁয়াচে টাইপের হয়, একজনের থেকে অন্যজনের হতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। আর ওনাকে সুস্থ না হওয়া পর্যন্ত বাইরে ধুলোবালি লাগতে দিবেন না। কথাগুলো বলে ডাক্তার কিছু ওষুধের নাম লিখে দেয়। সুগা চলে যায় ওষুধ আনতে। ডাক্তার যেতে জেসিকা তার মাকে ইশারা দিয়ে রুমে নিয়ে এসে বলে, মা ব্যাগ গুছিয়ে নাও, এখানে আর থাকবো না। বড় মার কি হয়েছে? ইউ কথাগুলো বলে জেসিকা বমির ভান ধরে। ঠিক বলেছিস, ডাক্তার কি বলেছে শুনেছিস? এগুলো ছোঁয়াছে টাইপের, এখানে আমি এক মুহূর্ত থাকবো না। তখনই জেসিকা আর তার মা ব্যাগ গুছিয়ে নেয়। তারপর নামজুলকে জেসিকার বাবার কথা বলে নানান অজুহাত দেখে তারা চলে যায়। জিন অবাক হয়ে দেখলো এদের মা মেয়ের কাণ্ড। জিন বুঝতে পারেন জেসিকার মা শুধু অজুহাত দিয়ে এড়িয়ে যাচ্ছে। জিনের মতো রোগ যেন এদের না হয় এই ভয়। সবাইকে অবাক করে দিয়ে তে নিজেই জিনের পুরো দায়িত্ব নিজে নেয়। স্যার, আপনি চিন্তা করবেন না, ম্যাডামের সব দেখাশোনা আমি করব। এসব জল বসন্ত হলে কখন কি করতে হয় আমি জানি, তাই চিন্তা করবেন না। যদি কিছু মনে না করেন আপনি ততদিন অন্য রুমে থাকেন। ঠিক আছে। সেদিনের পরই তে একা হাতে সংসারের সব কাজ সামলে জিনের দেখাশোনা করে। জিমিন তের বড় যা, তবে জিমিন বেশিরভাগ সময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর জিমিন যখন বাপের বাড়ি ছিল তখনই তে আর জঙ্কুকের বিয়ে হয়। জিনের কড়া নিষেধের জন্য জিমিন তের সাথে বেশি মিশতে পারতো না। সেদিন রাতটা তে জিনের রুমেই থাকে। কখন কি লাগবে না লাগবে জিন বেডে শুয়ে আছে। তে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ে। জিন তখন থেকে বলে, শোনো মেয়ে, তে দ্রুত শোয়া থেকে উঠে বসে বলে, কিছু লাগবে ম্যাডাম? আরে আমার কিছু লাগবে না, এমনি কিছু জিজ্ঞাসা করতাম তাই ডেকেছি। আর তুমি ম্যাডাম ম্যাডাম বলো কেন? ওইসব তো শুনতে শুনতে কেমন যেন লাগে। সন্ধ্যার পর থেকে জিন তের সাথে একটু কথা বলার চেষ্টা করছে, তবে তে খুব হিসেব করে সে কথার জবাব দিচ্ছে। জিন বেশ অবাক হয় দেখে দেখে, মেয়েটা বেশ চুপচাপ। তোমার বয়স কত? জিনের আচমকা এমন প্রশ্নে তে চুপ হয়ে যায়। কি হলো, কথা বলছো না কেন? 16 চলছে। তের কথা শুনে জিন অবাক হয়ে যায়। জিনের চোখ বড় বড় হয়ে যায়। তের পা থেকে মাথা পর্যন্ত নিখুঁত লক্ষ্য করে মনে মনে ভাবে, এই মেয়ে এত ছোট, দেখলে বোঝা যায় না। আর জাঙ্কুকের তো 27 বছর। তুমি কি এসএসসি দিয়েছো? না, পরীক্ষার এখনো 1 মাস বাকি আছে। তুমি পরীক্ষা দিবে না? না। কেন? তে এবার নির্ভয়ে বলে দেয়, যেদিন গ্রামে ওই দুর্ঘটনা হয় তারপর দিন লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের। আমি সব কাগজপত্র গুছিয়ে রেখেছিলাম। যিশুকাল আমাকে টাকাও দিয়েছিল, তবে মনের ভুলে নিতে পারিনি। ভেবেছিলাম পরদিন জমা দিব, কিন্তু বাড়ি ফেরার পথে আমার ভাগ্য থেমে গেল। তারপরে ঘটনা তো সবই জানেন আপনারা। কিছু টাকা দিবে মানে? আমি তো যিশু খালার কাছে থাকি। কেন, তোমার মানে? জিনের এই কথায় তে চুপ হয়ে যায়। চোখে পানি ছলছল করে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। মায়ের মুখটা ভীষণ মনে পড়ছে। আমার যখন 5 বছর তখন মা মারা যায়। মা মারা যাওয়ার পর বাবা শহরে এসে নতুন করে আবার বিয়ে করে। আমার কোনো দায়িত্ব নিতে চায়নি। দাদা বাড়ি বা নানা বাড়ি কেউ আমার দিকে ফিরে দেখেনি। আমার মতো বোঝা কেই বা নিতে চাইবে। সেদিন যিশু খালা আমাদের বাড়িতে এসে গ্রামের চেয়ারম্যান আর মেম্বার সাহেবদের সাক্ষী রেখে আমাকে তার সাথে নিয়ে যায়। কেন নিয়ে গেছিল আমি জানি না। অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, শুধু বলেছিল ঋণ পরিশোধ করছি। অথচ কিসের ঋণ, কার ঋণ কিছুই বলে না। আমার কেউ নেই, ওই 7 আসমানের মালিক ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। আপনারা তাড়িয়ে দিলে আমি কোথায় যাব কিছুই জানি না। গ্রামে ফিরে গেলে যিশু খালার বদনাম হবে, লোকেরা নানা কথা বলবে। 11 বছর তার নুন খেয়েছি, আমার জন্য তার বদনাম হোক সেটা আমি কখনোই চাইবো না। আপনারা তাড়িয়ে দিলে রাস্তা রাস্তায় ঘুরতে হবে, হয়তো এটা আমার ভাগ্য। জিন কি বলবে বুঝতে পারছে না। তের কথা শোনার পর তার মনে হচ্ছে গলার কাছে পাথর বেঁধে আছে। দরজার আড়ালে জাঙ্কুক দাঁড়িয়ে তের বলার সব কথা শুনেছে। জাঙ্কুক এসেছিল ঘুমানোর আগে মাকে এক নজর দেখতে, বাট রুমে ঢোকার আগে তের বলা কথাগুলো শুনে সেখানে থমকে আছে। জাঙ্কুকের মনে হলো তার বুকের ওপর পাথর বেঁধে আছে। জাঙ্কুকের হাত আপনা আপনি গালে চলে এলো। হাতে পানির বিন্দু অনুভব হতেই মনে হলো জাঙ্কুকের চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়েছে। জাঙ্কুক আর দাঁড়ালো না, ঘুরে নিজের রুমে চলে গেল। অন্যদিকে তে শুয়ে পড়েছে। জিন চুপ করে আছে। জিন হঠাৎ তের দিকে তাকালো, দেখে তের জামার পিঠের অংশে বেশ কিছুটা ছিঁড়ে গেছে। ধবধবে সাদা জামা দেখা যাচ্ছে। তো সবসময় মাথায় কাপড় দিয়ে রাখতো, তাই কেউ এটা খেয়াল করেনি। আর এই বাড়িতে জিমিন ছাড়া তের সাথে ভালোভাবে কেউ কথাই বলে না। তের যে পার্সোনাল কিছু লাগবে কিনা
মাঝের মধ্যে জিমিন থেকে পার্সোনাল জিনিস এনে দিত। জিন মনে মনে কিছু ভেবে তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তে ভোর টাইমে উঠে আগে জিনের জন্য কিছু প্রাকৃতিকভাবে ওষুধ তৈরি করে নিয়ম মতো খাইয়ে দেয়। তারপর পুরো বাড়ি ঝাড়ু দেয়। তে গ্রামের মেয়ে, আর গ্রামের মেয়েরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর পুরো ঘর ঝাড়ু দিয়ে এঁটো বাসন ধুয়ে তারপর রান্না বসায়। তেও এখানে এসে তাই করে। তে একা হাতে সবার জন্য নাস্তা বানিয়ে জিনের জন্য আলাদা করে নাস্তা বানায়। ইস, দেরি হয়ে গেল। সরি তে, আসলে জানোই তো পরশুদিন আমার ফাইনাল পরীক্ষা শুরু, রাত জেগে পড়তে হচ্ছে, তাই উঠতে দেরি হয়ে গেল। তে মুচকি হেসে বলে, আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমার রান্না শেষ, আপনি স্যারদের ডেকে নিয়ে আসুন, আমি সব খাবার টেবিলে রাখছি, আর ম্যাডামের খাবার আমি রুমে নিয়ে যাচ্ছি। বলেই তে নিজের কাজ করতে থাকে। জিমিনও যায় সবাইকে ডাকতে। অন্যদিকে জাঙ্কুক বারান্দা দাঁড়িয়ে স্মোক করছে। জাঙ্কুক একজন চেন স্মোকার, ভাত না খেলেও সিগারেট একটা টান দিতেই হবে। জাঙ্কুক রুমে এসে কাবার্ড খুলে জামা নিতে গেলে কি মনে করে যেন বিয়ের এই প্রথমবার তেকে দেওয়া পাশের কাবার্ড খুলে দেখে সেখানে মাত্র 2 সেট জামা রাখা। একটা জামা দেখে মনে করলো এই জামাটা পরে তে গ্রাম থেকে জাঙ্কুকের সাথে শহর এসেছিল। জাঙ্কুকের মনে হলো মেয়েটা এই 2 মাসে একমাত্র 3 সেট জামা পরেই কাটিয়েছে, বাকি 2 সেট জিমিন দিয়েছিল। জাঙ্কুক কাবার্ড বন্ধ করে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়। একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে ড্রয়িং রুমে আসে। এই সময় জাঙ্কুককে এই পোশাকে দেখে তে মনে মনে ভাবে, উনি কি আজ অফিসে যাবে না? জাঙ্কুক তের মনোভাব বুঝতে পেরে নিজে থেকেই বলে, আজ অফিসে যাব না, 10টার দিকে রেডি থাকিস, তোকে নিয়ে একটু বের হব। তে অবাক হয় জাঙ্কুক নিজ থেকে তাকে বলেছে এই কথা। তে সবাইকে নাস্তা পরিবেশন করে একটা ট্রে হাতে নিল। ট্রেতে ছিল জিনের জন্য সকালের খাবার। আলতো করে দরজা নক করে সে জিনের রুমে ঢুকে খাবারটা টেবিলের উপর রাখলো। ডাইনিং টেবিলে তখন একসঙ্গে সবাই নাস্তা করছে, নামজন, সুগা, জাঙ্কুক এবং জিমিন।